সর্বশেষ আপডেট বাংলা সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ অস্ট্রেলিয়ার হাই কমিশনারের। এদিকে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া সেনা সদস্যদের অতিসত্বর গ্রেপ্তার চান নাহিদ ইসলাম। আরও থাকছে, শাপলা ছাড়া নিবন্ধন নেবে না এনসিপি, নাসিরউদ্দিন পাটোয়ারি। এবং সর্বশেষ জানিয়ে দিব, নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতার প্রত্যাশা ইইউ রাষ্ট্রদূতের। জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ অস্ট্রেলিয়ার হাই কমিশনারের। জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইল। বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের কার্যালয়ে তাদের বৈঠক হয়। জামায়াতের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং গণতন্ত্রকে অর্থবহ করার ক্ষেত্রে জামায়াতের ভূমিকাসহ নানা বিষয়ে মতবিনিময় হয়। এছাড়া নারী অধিকার, নারীর সামাজিক, অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে অংশগ্রহণ এবং স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে জামায়াতের অবস্থান তুলে ধরা হয়। বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা, বিশেষ করে জ্বালানি ও তৈরি পোশাক খাতের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনাকালে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জামায়াতের ভূমিকার প্রশংসা করেন অস্ট্রেলিয়ান হাই কমিশনার। বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, অস্ট্রেলিয়ার ডেপুটি হাই কমিশনার ক্লিন্টন পপকে, পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি আনা পিটারসন। এদিকে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া সেনা সদস্যদের অতিসত্বর গ্রেপ্তার চান নাহিদ ইসলাম। সেনাবাহিনীর মানবতাবিরোধী অপরাধে যুক্ত সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তাদের অতিসত্বর গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। কথাগুলো বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার রাত 9:40 নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে নাহিদ ইসলাম কথা বলেন। এর আগে বুধবার প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক 5 জন মহাপরিচালক সহ বেশ কয়েকজন সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। নাহিদ ইসলাম তার পোস্টে লিখেছেন, সেনাবাহিনীর মানবতা বিরোধী অপরাধে যুক্ত সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তাদের অতিসত্বর গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান। ফ্যাসিবাদী বন্দোবস্তের বিরুদ্ধে জুলাই-আগস্টের স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর সাহসী সদস্যরা, বিশেষত তরুণ অফিসার ও সৈনিকেরা জনগণের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নতুন দেশ গঠন, সংস্কার ও আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সেনাবাহিনী এখনও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। কিন্তু এই পথচলায় সংস্কার ও ন্যায় বিচারের প্রক্রিয়া সবার জন্য সমানভাবে প্রযোজ্য হতে হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার বাইরে নয়। বিগত ফ্যাসিবাদী শাসনামলে রাষ্ট্রের প্রায় সব প্রতিষ্ঠানকেই দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছিল উল্লেখ করে নাহিদ লেখেন, এর প্রভাব সেনাবাহিনীতেও পড়েছিল। সেনাবাহিনীর কিছু কর্মকর্তা, বিশেষত যারা র্যাব বা ডিজিএফআই এ দায়িত্বে ছিলেন, তারা গুম, খুন, ক্রসফায়ার সহ নানা মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছেন। এমনকি জুলাই গণ অভ্যুত্থানের সময় নিরস্ত্র জনগণের উপর গুলি চালানোরও ঘটনা ঘটেছে। এই ভয়াবহ বাস্তবতার পেছনে রয়েছে গণতন্ত্রের দীর্ঘ ব্যর্থতা এবং রাজনৈতিক দলকরণের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণের সংস্কৃতি। গণ অভ্যুত্থানের পর আমাদের সামনে এক ঐতিহাসিক সুযোগ এসেছে প্রতিষ্ঠানগুলোকে কলঙ্কমুক্ত করা, পুনর্গঠন করা এবং রাজনৈতিক হস্তক্ষেপ সম্পূর্ণ বন্ধ করা। তাহলেই প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র ও প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন সম্ভব হবে। সেনাবাহিনীকে কলঙ্কমুক্ত করতে হলে মানবতাবিরোধী অপরাধে জড়িত কর্মকর্তাদের বিচারের আওতায় আনতেই হবে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। পোস্টে তিনি লিখেছেন, আমরা আশা করি সেনা নেতৃত্ব এ বিষয়ে সরকার ও ট্রাইব্যুনালকে পূর্ণ সহযোগিতা করবে। এটি কোনো প্রাতিষ্ঠানিক ইগো বা মর্যাদার প্রশ্ন নয়, এটি রাষ্ট্র, গণতন্ত্র ও ন্যায় বিচারের প্রশ্ন। আমরা চাই না বিচার ব্যবস্থা ও সেনাবাহিনী কোনোভাবেই মুখোমুখি অবস্থানে থাকুক। দেশবিরোধী ষড়যন্ত্রকারী গোষ্ঠীগুলো চায় সংঘাত ঘটুক, যাতে দেশ অস্থিতিশীল হয়ে তাদের স্বার্থ রক্ষা হয়। আমরা রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ যেমন চাই না, তেমনি সেনাবাহিনী সহ অন্য কোনো প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব বা হস্তক্ষেপও সম্পূর্ণরূপে বন্ধ দেখতে চাই। দেশপ্রেম, সততা ও যোগ্যতার ভিত্তিতেই
প্রতিষ্ঠানগুলো পরিচালিত হওয়া উচিত। নাহিদ ইসলাম তার পোস্টের শেষ অংশে লিখেছেন, আমরা 5ই আগস্ট থেকে দেশের স্থিতিশীলতা ও ঐক্য রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। স্থিতিশীলতা বজায় রেখেই আমরা সংস্কার, বিচার ও নির্বাচনের পথে এগোচ্ছি। আমাদের সব প্রত্যাশা এখনও পূরণ হয়নি, কিন্তু গণতান্ত্রিক সংস্কারের ক্ষেত্রে অগ্রগতি ঘটেছে। এখন আমাদের লক্ষ্য ন্যায় বিচার অর্জন করা এবং দুর্নীতি ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সংগ্রাম ও অর্থনৈতিক সংস্কার সাধন। আরও থাকছে, শাপলা ছাড়া নিবন্ধন নেবে না এনসিপি, নাসিরুদ্দিন পাটোয়ারি। শাপলা প্রতীক ছাড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচন কমিশনের ইসির নিবন্ধন নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। তিনি বলেছেন, ইসিকে আমরা বলে দিয়েছি নিবন্ধন দিতে হলে সেটা শাপলা দিয়েই হবে। শাপলা ছাড়া এনসিপির নিবন্ধন হবে না এবং এনসিপিও শাপলা ছাড়া নিবন্ধন মানবে না। আমরা শাপলা প্রতীক প্রশ্নে অনড় অবস্থানে আছি, অনড় থাকব। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরুদ্দিনের সঙ্গে বৈঠক শেষে নাসিরুদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের এসব কথা বলেন। শাপলা প্রতীক প্রশ্নে এদিন সিইসির সঙ্গে প্রায় 2.5 ঘণ্টা বৈঠক করেন এনসিপির 3 সদস্যের প্রতিনিধি দল। নাসিরুদ্দিন বলেন, 2.5 ঘণ্টার বৈঠকের প্রথমে ভোটের দিন পর্যন্ত 18 বছর হওয়া ভোটারদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা ও প্রবাসীদের ভোটাধিকার নিয়ে আলোচনা হয়েছে। সেখানে 2 ঘণ্টা আমরা তাদের প্রশ্ন করেছিলাম, প্রতীক যদি না দিতে চান সেটার ব্যাখ্যা কি। 2 ঘণ্টা তারা নিশ্চুপ ছিলেন, কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তারা কোনো উত্তর না দিতে পারায় তারা এটাতে সম্মতি প্রকাশ করেছেন বলে মনে হয়েছে। শেষে তাদের বলে এসেছি, শাপলা না দিলে তার ব্যাখ্যা দিতে হবে, যেহেতু সাংবিধানিক প্রতিষ্ঠানে তিনি আছেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের সামনে 2টি পদ্ধতি, 2টি রাস্তা আছে। একটি হলো ধানের শীষ তারা ও সোনালী আঁশ বাতিল করা, অথবা শাপলা দেওয়া। ভ্রাতৃপ্রতিম অন্য রাজনৈতিক সংগঠনের সঙ্গে আমরা ঐক্যবদ্ধ যে কারোটাই বাতিল না হোক। সুতরাং আমরা শাপলা পেতে আইনি ও রাজনৈতিক বাধা দেখছি না, এজন্য আমরা আশাবাদী শাপলা পাব। বিগত ইসির মধ্যে পরিস্থিতি বরণের কথাও কমিশন থেকে উত্থাপন করা হয়েছে দাবি করে এনসিপির এই নেতা বলেন, এই ধরনের উদ্ভট অনাকাঙ্ক্ষিত কথাবার্তা এবং উদ্ভট চিন্তাভাবনার যারা রয়েছেন, আমরা এখনও তাদের পদত্যাগ চাচ্ছি না। আমরা শাপলার ক্ষেত্রে অনড় আছি, অনড় থাকব, কারণ এটা অধিকার। ইসি যদি কোথাও থেকে চাপ অনুভব করেন সেটা এনসিপিকে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা আপনাদের কোনো কিছু বলবো না, আমরা তাদের সঙ্গে রাজপথে মোকাবিলা করব, কিন্তু আপনি অর্থাৎ সিইসি কোনো অদৃশ্য শক্তি পেছনে রেখে প্রেশারটা নিয়েন না। আপনি এমনিতেই অসুস্থ মানুষ, এই ধরনের প্রেশার সহ্য করতে পারবেন না। তারপরেও তিনি চুপ ছিলেন, কিন্তু ব্যাখ্যা দিতে পারেননি। নির্বাচন কমিশন বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে বসে বিদ্যমান পরিস্থিতি সৃষ্টি করছে অভিযোগ করে এই বিষয়ে সাংবাদিকদেরও সতর্ক থাকার আহ্বান জানান নাসিরুদ্দিন। তিনি বলেন, শাপলা প্রতীক পেতে আমরা লড়াই চালিয়ে যাব গণতান্ত্রিক প্রক্রিয়ায়। এনসিপির নিবন্ধন শাপলার মাধ্যমে ইনশাল্লাহ হবে, অন্য কোনো প্রতীকে নয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শাপলা প্রতীক না দেওয়ার কারণে ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে অথবা এই বিষয়ে যদি চ্যালেঞ্জ সৃষ্টি করে থাকে, সেটাতে নির্বাচন কমিশনের কিছুটা দায় থাকবে। বৈঠকে এনসিপি প্রতিনিধি দলে আরও ছিলেন দলটির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। সিইসির সঙ্গে ছিলেন ইসির জনিষ্ঠ সচিব আক্তার আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এনসিপি সহ 2টি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। তবে এনসিপি দলীয় প্রতীক হিসেবে বারবার শাপলা দাবি করে আসলেও প্রতীকটি ইসির নির্বাচন পরিচালনা বিধিতে না থাকায় সেটি বরাদ্দ দেওয়া যাচ্ছে না বলে জানানো হয়েছে। এর ধারাবাহিকতায় 30 সেপ্টেম্বর ইসির তরফে এনসিপিকে প্রতীক বাছাইয়ের জন্য চিঠি দেওয়া হয়। 7 অক্টোবরের মধ্যে তা জানানোর অনুরোধ করা হয়। ইসির অনুরোধ নাকচ করে 7 অক্টোবর চিঠি দিয়ে ফের শাপলা প্রতীক তালিকায় যুক্ত করতে নির্বাচন পরিচালনা বিধি সংশোধনের দাবি জানায় দলটি। জার্মানির রাষ্ট্রদূত এবং আইএমএফ এর সঙ্গে বৈঠক। এর আগে বুধবার বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড রুডিগার লোয়াজ এবং আইএমএফ এর নবনিযুক্ত বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ম্যাক্সিম ক্রিস্কোর সঙ্গে বৈঠক করেন এনসিপির নেতারা। এইসব বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, সংস্কার কার্যক্রমের অগ্রগতি, আগামী নির্বাচন ও এনসিপির কর্মপরিকল্পনা ছাড়াও এনসিপির অর্থনৈতিক নীতি নিয়ে আলোচনা হয়। এনসিপি পক্ষ থেকে 24 দফার আলোকে কিভাবে ভবিষ্যতে আর্থিক খাত ও সংস্কারকে স্থায়ী করতে কাজ করা হবে তা জানানো হয়। পৃথক বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপির নেতা সুলতান মোহাম্মদ জাকারিয়া, নুসরাত তাবাসসুম, আলাউদ্দিন মোহাম্মদ, তাহসিন রিয়াজ, সাইফ মুস্তাফিজ, নাভিদ নওরোজ শাহ, মুশফিকুর রহমান জোহান, সাইফ মুস্তাফিজ। এবং সর্বশেষ জানিয়ে দিব, নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতার প্রত্যাশা ইইউ রাষ্ট্রদূতের। বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। গতকাল বুধবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সংবাদ
সম্মেলনে আমির খসরু জানান, ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে তাদের বৈঠকে আগামী সংসদ নির্বাচনের প্রক্রিয়া, নির্বাচন কমিশন, ব্যবসা বাণিজ্য ছাড়াও ইইউর সঙ্গে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, ইইউ আগ্রহ ভরে অপেক্ষা করছে নির্বাচন যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। তাদের প্রত্যাশা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে যেন স্বচ্ছতা থাকে, কারণ নির্বাচন কমিশনের অনুরোধে তারা এই নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। অতীতের মতো এবারও বাংলাদেশের নির্বাচনে ইইউ এর একটি অংশীদারিত্ব থাকছে। বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে সংসদ, সুশাসন, বিচার বিভাগ সবকিছুতে সহযোগিতা করতে চায় ইইউ। আমরা তাদের স্বাগত জানিয়েছি ও করণীয় নিয়ে আলাপ করেছি। তিনি বলেন, জাতীয় সংসদকে শক্তিশালী ও কার্যকর করার জন্য ইইউ সহযোগিতার আশ্বাস দিয়েছে। এক প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, নির্বাচনের 3 মাস রয়েছে। নির্বাচন কমিশনের এখনই তাদের নিয়ন্ত্রণে থাকা বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করা উচিত, কারণ একবার বিতর্কিত হয়ে গেলে সমস্যা দেখা দেয়। সরকারের যেসব সিদ্ধান্ত নির্বাচনকে প্রভাবিত ও বিতর্কিত করতে পারে সেগুলো নিয়ে কমিশনকে সজাগ থাকতে হবে। তিনি আরও বলেন, ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে। ইইউ এর দেশগুলোতে বাংলাদেশি পণ্যের যে শুল্কমুক্ত প্রবেশাধিকার তা তারা অব্যাহত রাখতে চায়।